The Matrix is everywhere. It is all around us. It is the world that has been pulled over your eyes to blind you from the truth. আমি শুধু কথা বলতেছি না, আমি প্রত্যেকটা চোখের দিকে তাকাচ্ছি। চোখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ এটুকু জ্ঞান যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। আপনাকে সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, আমাদের দেশে কে বা কারা আন্দোলন করেছিল এবং তাদের পেছনে কারা ছিল বা বর্তমানে আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কোনো মতাদর্শ, ইতিহাস বা তুলনার চোখে নয়, বরং টাকার গতিপথ অনুসরণ করতে হবে। দেখতে হবে নেতৃত্ব দিচ্ছিল কারা, কোন সংগঠনগুলো যুক্ত, কে তাদের অর্থ দিচ্ছিল এবং তাদের প্রকৃত উদ্দেশ্য কী। 2023 সালে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদনে স্পষ্টভাবে স্বীকার করা হয়, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিজেই বিরোধী দলের পক্ষে কাজ করছিলেন। একটি প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশ পলিটিশিয়ান ফেসেস ডিসিপ্লিন ওভার থ্রেট এগেনস্ট ইউএস এনভয়। এখানে বলা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে। ছবিতে দেখা যায় পিটার হাস ঢাকায় স্টপ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নামে একটি অনুষ্ঠানে উপস্থিত আছেন। এটি মার্কিন দূতাবাসের আয়োজিত একটি ইভেন্ট, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের শামিল হয়েছিল। ছবির নিচে লেখা ছিল, পিটার হাস, the US ambassador to Bangladesh, meets with families of alleged victims of enforced disappearance in Dhaka। অর্থাৎ পিটার হাস ঢাকায় গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, US is popular in Bangladesh among pro-democracy and rights advocates and critics of the Sheikh Hasina regime। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তথাকথিত গণতন্ত্রপন্থী ও মানবাধিকার কর্মীদের মধ্যে এবং শেখ হাসিনা সরকারের সমালোচকদের কাছে জনপ্রিয়। এখানে দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বিরোধী দলের সঙ্গে কাজ করছিলেন যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায়। এটি 2023 সালের প্রতিবেদন এবং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত ভয়েস অফ আমেরিকা। অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, The US government announced that it had started taking steps to impose visa restrictions on Bangladeshi individuals who are found complicit in undermining the democratic electoral process। অর্থাৎ যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় 100 সংসদ সদস্য সহ প্রায় 300 নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। এই ভিসা নিষেধাজ্ঞা মূলত তাদেরকেই লক্ষ্য করেছিল যারা মার্কিন হস্তক্ষেপ সম্পর্কে সচেতন ছিল এবং তা রোধ করার চেষ্টা করছিল। তবে বাস্তবে দেখা যায় বাংলাদেশের অনেক রাজনৈতিকবিদরা পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কারণ তারা পশ্চিমে পড়াশোনা করেন, ছুটি কাটাতে যান, আর সেই সমাজের স্বীকৃতি পাওয়াটাকেই তারা নিজের মর্যাদার প্রতীক মনে করেন। তাই যুক্তরাষ্ট্র যখন ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেয় তখন অনেকেই ভয় পেয়ে তাদের অবস্থান পাল্টে নেয়, ফলে বিদেশি হস্তক্ষেপ চলতেই থাকে। প্রতিবেদনটি স্বীকার করেছে যে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ, যারা সাম্প্রতিক সহিংস আন্দোলনের আগ পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিশেষভাবে বিরোধী দল বিএনপি ও তাদের পক্ষে সড়ক সহিংসতাকে সমর্থন দিচ্ছেন। অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল যে যুক্তরাষ্ট্র সমর্থিত হস্তক্ষেপ তাদের দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে চলছে। তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছিল। নিজের দেশকে আমরা গড়ে তুলব, কারো মুখোমুখি হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। তখন যুক্তরাষ্ট্র তাদের পরিণতির হুমকি দেয় যদি তারা প্রতিবাদ চালিয়ে যায়। ফলে শেষ পর্যন্ত সরকার চুপ থেকে হস্তক্ষেপ চলতে দিয়েছে। আর আজ আমরা দেখছি তার ফল কি হয়েছে। আপনারা কি জানেন কিভাবে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি তথাকথিত কালার রেভলিউশন বা রেজিম চেঞ্জ অপারেশন একটি দেশের সরকার পতনে কাজ করে? এই পরিকল্পনায় থাকে একাধিক উপাদানের মধ্যে 1. মাসল। এরা সাধারণত সমাজের প্রান্তিক শ্রেণী থেকে আসা চরমপন্থী তরুণরা, যাদের ব্যবহার করা হয় সহিংসতা সৃষ্টির জন্য। তারা পুলিশদের উপর আক্রমণ করে, দাঙ্গা বাধায়, দেশকে অস্থিতিশীল করে তোলে এবং ক্রমে সংকটকে আরও তীব্র করে তোলে। 2. ফেস অব দ্য মুভমেন্ট। এরা সাধারণত তরুণ কলেজ ছাত্র,
কথিত অ্যাক্টিভিস্ট বা সিভিল সোসাইটির কর্মী, যারা আসলে যুক্তরাষ্ট্র সরকারের অর্থে পরিচালিত হয়, বিশেষ করে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি নামের সংস্থার মাধ্যমে। তাহলে চলুন প্রথমে দেখি মাসল বা শক্তির দিকটা। পশ্চিমা মিডিয়া বাংলাদেশের অস্থিরতাকে একটি প্রো ডেমোক্রেসি আন্দোলন বা ছাত্রদের নেতৃত্বাধীন শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে দেখিয়েছে, কিন্তু বিবিসি তাদের 2024 সালের জুলাই মাসের প্রতিবেদনের শিরোনামে বলেন, বাংলাদেশ পিএম ব্লেমস পলিটিক্যাল ফোর্স ফর ভায়োলেন্স। পরোক্ষভাবে স্বীকার করেছে যে এই সহিংসতার পেছনে ছিল বিএনপি এবং জামাত সংগঠন, যার মধ্যে ছাত্র শাখাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জামাতে ইসলামী দলটিকে বারবার নিষিদ্ধ ও পুনর্বহাল করা হয় কারা ক্ষমতায় আছে তার উপর নির্ভর করে। এই দলটির বিরুদ্ধে রয়েছে অসংখ্য সহিংসতার অভিযোগ। ভয়েস অফ আমেরিকা আবার অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন পুনর্প্রকাশ করেছিল, যার শিরোনাম ছিল বাংলাদেশ ব্যান্স জামাতে ইসলামী পার্টি ফলোয়িং ভায়োলেন্ট প্রোটেস্টস দ্যাট লেফট মোর দেন 200 ডেডস। অবশ্যই এই ধরনের প্রতিবেদনে সবসময় এমনভাবে উপস্থাপন করা হয় যেন পুলিশ বা সেনাবাহিনীর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা করছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যুক্তরাষ্ট্র সমর্থিত চরমপন্থী গোষ্ঠীই সহিংসতা শুরু করে, আর নিরাপত্তা বাহিনী প্রতিক্রিয়াস্বরূপ ব্যবস্থা নেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে 2013 সালের পর থেকে জামাতে ইসলামী দলের অধিকাংশ শীর্ষ নেতা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসিতে ঝুলেছেন বা কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে 1971 সালে সংগঠিত হত্যা, অপহরণ, ধর্ষণ ইত্যাদি অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়াও বলা হয় যে বাংলাদেশের বাইরে অন্য দেশগুলিও জামাতে ইসলামী সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেমন রাশিয়ান ফেডারেশনের অফিসিয়াল তালিকায় যেমন রয়েছে মুসলিম ব্রাদারহুড, তেমনি সেখানে দেখা যায় জামাতে ইসলাম। মুসলিম ব্রাদারহুড মূলত একটি অ্যাংলো আমেরিকান সৃষ্ট সংগঠন, যেমন পরে সৃষ্টি করা হয়েছিল আল কায়দা এবং আইএসআইএস। এটি এক ধরনের চরমপন্থী রাজনৈতিক ইসলামিক সংগঠন যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির রাজনীতিকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। 2011 সালের পর থেকে যুক্তরাষ্ট্র পরিকল্পিত আরব স্প্রিংয়ে মুসলিম ব্রাদারহুড এবং এর সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলি প্রথম সারির ভূমিকা পালন করেছে, বিক্ষোভ থেকে শুরু করে পরবর্তী গৃহযুদ্ধ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট 2023 সালেও একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। শিরোনাম বলা হয়েছে রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বাংলাদেশ। এই প্রতিবেদনে তারা জামায়াত ইসলামী সংগঠনের সহিংস অতীত এবং বাংলাদেশে তাদের চলমান হুমকির বিষয়টি একেবারেই আড়াল করে দিয়েছে, বরং সেখানে জামায়াত ইসলামীকে সরকার নির্যাতনের শিকার এক নিরীহ ভুক্তভোগী গোষ্ঠী হিসেবে দেখানো হয়েছে। এটা নতুন কিছু নয়, যুক্তরাষ্ট্র অনেকবারই এমন করেছে। যেসব সংগঠন বাস্তবে চরমপন্থী বা সন্ত্রাসী তাদের বলা হয় গণতন্ত্রপন্থী, অ্যাক্টিভিস্ট বা ধর্মীয় সংগঠন, আর সংশ্লিষ্ট সরকারকে বলা হয় দমনকারী ও অমানবিক। কিন্তু বাস্তবে এই সংগঠনগুলোকেই যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে তৈরি ও ব্যবহার করে, যাতে টার্গেট করা দেশকে অস্থিতিশীল করা যায়। একটি উদাহরণ হল মুজাহিদ্দিন বা আল কায়দা। এই সংগঠনটি আমেরিকান বেসামরিক নাগরিক ও সেনাদের হত্যা করেছিল, তবুও যুক্তরাষ্ট্র তাদের ইরানে সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং এখনও বিভিন্ন পর্যায়ে সহায়তা অব্যাহত রেখেছে। এখন আমাদের বোঝা দরকার, এই ধরনের বিক্ষোভে একটা মাত্র সংগঠন কাজ করে না, বরং বিভিন্ন সংগঠন থাকে, প্রত্যেকে আলাদা আলাদা ভূমিকা পালন করে। এটাই ছিল মাসল অর্থাৎ সহিংস শক্তির অংশ। এখন চলুন জেনে আসি কিভাবে ফেস অফ দ্য প্রোটেস্টস অর্থাৎ আন্দোলনের মুখপত্র দিকটা কাজ করে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সমর্থিত কালার রেভলিউশনের মতোই বাংলাদেশেও একই প্যাটার্ন দেখা যায়। একদিকে সহিংস সংগঠন যেমন জামায়াত ইসলামী, অন্যদিকে তথাকথিত সিভিল সোসাইটি গ্রুপস যারা যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে চলে, এবং তৃতীয়ত যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনৈতিক দলগুলো। প্রত্যেক পক্ষের ভূমিকা আলাদা আলাদা। এখানে সহিংস গোষ্ঠী রাস্তায় অরাজকতা সৃষ্টি করে, সিভিল সোসাইটি নিজেদের আন্দোলনের শান্তিপূর্ণ মুখ হিসেবে তুলে ধরে, আর যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনৈতিক দলগুলো এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে ক্ষমতায় প্রবেশের চেষ্টা করে। এখন আমি আপনাদের বলবো যুক্তরাষ্ট্রের এমন এক প্রক্সি লিডার সম্পর্কে, যাকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। এই নেতৃত্বের মুখপাত্র হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন ছাত্রছাত্রী, যাদের মধ্যে রয়েছে নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসসুম। এদের নামগুলো রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকার অর্থায়িত সংগঠন এবং ওপেন সোসাইটি জর্জ সোরোসের অর্থায়িত ফ্রন্টলাইন ডিফেন্ডার্স নামের ডেটাবেজে। এটি পশ্চিমা দুনিয়ার এক ডেটাবেজ
যেখানে তারা তাদের সব আন্দোলনকারী বা অ্যাজিটেটরদের তালিকা রাখে। এই তালিকা রাখার মূল উদ্দেশ্য হল, যখন কোনো সরকারকে তারা পতন করাতে চায়, এই কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, তখন যুক্তরাষ্ট্র অর্থায়িত মানবাধিকার সংস্থাগুলোর রক্ষা অভিযান শুরু হয়। তারা এই কর্মীদের হিরো বানিয়ে তোলে, আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার চালায় এবং সরকারকে চাপের মুখে ফেলে। এখন প্রশ্ন আসে এই নাহিদ, নুসরাত তাবাসসুম, আরও যারা আছে, আমরা সবাই জানি কারা কারা থাকতে পারে, বা আরও যারা ছিল, তারা কি হঠাৎ করে একদিনে 10,000 এমনকি লাখো মানুষকে রাস্তা নামাতে পারল? তারা কি নিজেরাই বিশাল আন্দোলন তৈরি করল? না, তা অসম্ভব। তাহলে কিভাবে হলো? এই ছাত্রছাত্রীরা তো এখনও তাদের পড়াশোনা শেষ করেনি। তারা রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের কতটুকু বাস্তব অভিজ্ঞতা রাখে? তারা জানে কেবল সেইটুকু যেটুকু তাদের শিক্ষকরা তাদের শেখায়। তাহলে প্রশ্ন হলো, তাদের শিক্ষক কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, যেখান থেকেই নেতৃত্ব উঠে এসেছে, যারা নিয়মিতভাবে পশ্চিম সমর্থিত সংগঠন ও ফোরামের সঙ্গে কাজ করে। এই বিভাগের কিছু অধ্যাপক যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র সরকার অর্থায়িত প্রকল্পে। এর মধ্যে একটি প্রকল্পের নাম হচ্ছে কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ প্রজেক্ট। এই প্রকল্পে NED ও ফুলব্রাইট দ্বারা অর্থায়িত দল থাকা অধিকাংশ মানুষই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, না হয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি যদি এদের পটভূমি একটু খতিয়ে দেখেন, তাহলে দেখবেন প্রায় সবার জীবনীতে স্পষ্টভাবে লেখা আছে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি NED এবং ফুলব্রাইট স্কলারশিপের নাম। ফুলব্রাইট স্কলারশিপ চালায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তারা উন্নয়নশীল বা টার্গেট করা দেশগুলোর তরুণ শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো হয় পড়াশোনার জন্য। সেখানে তাদের বিশেষ ধাঁচে প্রশিক্ষণ ও মানসিকভাবে রূপান্তরিত করা হয়। তারপর তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তারা ধীরে ধীরে নিজের জনগণের চিন্তা ও সংস্কৃতিকে উপনিবেশিক চিন্তার ছাঁচে ঢেলে দেয়। এইভাবে শুরু হয় মগজ ধোলাই বা চিন্তার উপনিবেশায়ন, অর্থাৎ কন্ডিশনিং ফর কলোনাইজেশন। যদি আপনি এই প্রকল্পের অ্যাবাউট পেজে যান, দেখবেন তারা অ্যালামনাই এঙ্গেজমেন্ট ইনোভেশন ফান্ডের কথা বলেছে, যা সরাসরি US স্টেট ডিপার্টমেন্টের একটি প্রোগ্রাম। ওয়েবসাইটে এটা পরিষ্কারভাবে লেখা আছে। প্রকল্পের ইভেন্টগুলো দেখলে লক্ষ্য করবেন প্রতিটি অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে US স্টেট ডিপার্টমেন্টের লোগো থাকে। এটাই যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী কৌশল। তারা টার্গেট করা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করে, বিশেষ করে রাজনীতিবিজ্ঞান, আইন ও সমাজবিজ্ঞান বিভাগে। তারপর তারা প্রফেসরদের নিজেদের প্রভাব বলয়ে নেয়, যারা পরবর্তীতে শত শত এমনকি হাজার হাজার ছাত্রছাত্রীকে আমেরিকান প্রোপাগান্ডা বান্ধব চিন্তায় তৈরি করে। এই ছাত্রছাত্রীরা পরে সমাজে গিয়ে যুক্তরাষ্ট্রের বয়ান ও দৃষ্টিভঙ্গির প্রতি অনুগত হয়ে ওঠে, যেখানে মিডিয়া ও তথ্য প্রবাহের উপরও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে। এটি এক গভীর ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক দখল প্রক্রিয়া। যদি এটিকে মূল থেকে নির্মূল না করা যায়, তাহলে এটি ক্রমাগত ছড়িয়ে পড়ে, জনগণের চিন্তা চেতনা পর্যন্ত বিষাক্ত করে তোলে। অবশেষে এই প্রক্রিয়া এমন পর্যায়ে পৌঁছায় যেখানে একটি জাতি নিজের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, নিজের ক্ষতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে। ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট MK আল্ট্রা। ইতিমধ্যে আমরা দেখেছি এক দেশ, এক সমাজ, এক বিশ্ববিদ্যালয় করে করে এই একই প্যাটার্নে অভ্যন্তরীণভাবে দখল ও ধ্বংস করা হচ্ছে। আপনি যদি ইউনিভার্সিটি অব ঢাকার ওয়েবসাইটে যান, দেখবেন তারা ফুলব্রাইট ও US স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সক্রিয় যৌথ প্রোগ্রাম পরিচালনা করছে। তারা ওয়ার্ল্ড কংগ্রেস অফ পলিটিক্যাল সায়েন্সের মতো ইভেন্টেও অংশ নেয়, যেগুলো পুরোপুরি পশ্চিম কেন্দ্রিক এবং ওয়াশিংটনের বয়ানকে জোরদার করার লক্ষ্যেই পরিচালিত। এই কংগ্রেসগুলো প্রায়শই ওয়াশিংটন ডিসিতেই অনুষ্ঠিত হয়। তাই অবাক হওয়ার কিছু নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকেই এই আন্দোলনের নেতৃত্ব এসেছে। এটি ছিল একেবারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অনুকরণে সাজানো একটি প্রক্রিয়া। বাংলাদেশে যা ঘটেছে তা আসলে এক চেনা ছক, যেখানে সহিংস চরমপন্থী দলগুলো, তথাকথিত ছাত্র আন্দোলন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী দলগুলো একসাথে কাজ করে একটি দেশকে অস্থিতিশীল করে তোলে। এই মডেলটি যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক দেশে প্রয়োগ করেছে। গার্ডিয়ান পত্রিকার 2004 সালের প্রতিবেদনে এটি স্বীকার করা হয়েছিল। শিরোনাম হচ্ছে US ক্যাম্পেইন বিহাইন্ড দ্য টার্ময়েল ইন কিয়েভ। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র সরকার জর্জিয়া, সার্বিয়া, বেলারুশ ও ইউক্রেনে সরাসরি শাসন পরিবর্তনের অভিযান পরিচালনা করেছে।
ফলাফল: জর্জিয়া সফল, সার্বিয়া সফল 2004, ইউক্রেন প্রথমে ব্যর্থ, বেলারুশ ব্যর্থ। তবে 2014 সালে যুক্তরাষ্ট্র অবশেষে ইউক্রেনে সফল হয় এবং আজ আমরা যা দেখছি, ইউক্রেন এক প্রক্সি যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে, যেখানে দেশটি সম্পূর্ণ ধ্বংসের পথে। 2004 সালে লন্ডনের দ্য গার্ডিয়ান স্বীকার করেছিল যে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে পরিকল্পিতভাবে রেজিম চেঞ্জ অভিযান চালিয়েছে, বিশেষ করে বেলারুশ, সার্বিয়া, ইউক্রেন, জর্জিয়া এবং ককেশাস অঞ্চলে। তারা ইউক্রেনের সে সময়কার অস্থিরতা নিয়ে লিখেছিল, "The campaign is an American creation, a sophisticated and brilliantly conceived exercise of Western branding and mass marketing, used in 4 countries in 4 years to rig elections and topple regimes." অর্থাৎ এই গণ আন্দোলনের পুরো কৌশলটাই যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত উন্নত ও পেশাদার মার্কেটিং ক্যাম্পেইন, যা 4 বছরে 4টি দেশে নির্বাচন প্রভাবিত করে সরকার পরিবর্তন ঘটিয়েছে। এগুলো শুধু গণতন্ত্র রক্ষার অজুহাত, বাস্তবে এটি ছিল সম্পূর্ণ অবৈধ, জাতিসংঘ সনদ অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপের সরাসরি লঙ্ঘন, যা যুক্তরাষ্ট্র সরকার নিজেই অর্থায়ন ও সংগঠিত করেছে। এতে যুক্ত ছিল আমেরিকান পরামর্শক প্রতিষ্ঠান, ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানস 2 বড় রাজনৈতিক দল, এবং এনইডি, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি ও তার অধীনস্থ এনজিও নেটওয়ার্ক। প্রথমবার এই কৌশল প্রয়োগ করা হয় সার্বিয়ার বেলগ্রেডে 2000 সালে, যেখানে তারা স্লোবোদান মিলোসেভিচকে নির্বাচনে হারিয়ে দেয়। এরপর একই ছক প্রয়োগ হয় জর্জিয়া, বেলারুশ, ইউক্রেনে, যেখানে ইউক্রেনে তখনকার পরিস্থিতি ছিল অরাজক। গার্ডিয়ান আরও লিখেছিল, "Engineering democracy through the ballot box and civil disobedience has now matured into a template for winning other people's elections." অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই স্বীকার করছে তারা অন্য দেশের নির্বাচন প্রভাবিত করার জন্য এক রকমের টেমপ্লেট বা ছক তৈরি করেছে। এই 2004 সালের ছকটিই পরে আরব বিশ্বে, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রয়োগ করা হয়। এ তথ্য নিউ ইয়র্ক টাইমস 2011 সালের এপ্রিল সংখ্যায় স্বীকার করে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, "US Groups Helped Nurture Arab Uprising." প্রতিবেদনে বলা হয়েছিল, আরব বিশ্বের বিপ্লব ও সংস্কার আন্দোলনে যুক্ত অনেক ব্যক্তি ও সংগঠন যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রশিক্ষণ পেয়েছিল, যেমন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ফ্রিডম হাউস, যা ওয়াশিংটন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছিল উইকিলিক্স ফাঁস করা মার্কিন দূতাবার্তা তার বার্তাগুলোর মাধ্যমেও। প্রতিবেদনে আরও উল্লেখ ছিল এনইডি, তার সহযোগী প্রতিষ্ঠানগুলো এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের অংশীদাররা, যেমন গুগল এবং ফেসবুক, বর্তমানে মেটা, সবাই মিলে এই কলার রেভলিউশন মডেলটি বাস্তবায়ন করেছে। এবং এর ফলাফল ছিল 2011 সালে আরব বসন্ত। লিবিয়া, মিশর, তিউনিশিয়া ও সিরিয়ায় মুসলিম ব্রাদারহুড এবং আল কায়দা সংযুক্ত সংগঠন ব্যবহার করা হয়। 2014 সালে ইউক্রেনের সরকার পতন, যেখানে নিও নাজি মিলিশিয়াদের ব্যবহার করা হয়। উভয় ক্ষেত্রেই এই সংহিংস নেটওয়ার্কগুলো পরবর্তীতে গৃহযুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সবই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত রেজিম চেঞ্জ অভিযানের অংশ হিসেবে। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশকেও একই ছকে ফেলেছে। ওয়াশিংটন থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে নিজস্ব মানদণ্ডে পরিচালিত করার জন্য চাপ দিয়েছেন, আর ঢাকায় তাদের রাষ্ট্রদূত প্রকাশ্যেই বিরোধীদের পক্ষে সমর্থন দিয়েছেন, যারা ক্ষমতা দখলের চেষ্টা করছে। অর্থাৎ একই 2004 থেকে 2011 সালের টেমপ্লেট এখন বাংলাদেশের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। প্রশ্ন হলো, এই প্রতিবাদকারীরা কাকে ক্ষমতায় দেখতে চায়? কে সেই ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রক্সি নেতা হিসেবে প্রস্তুত? আপনাদের কনফিডেন্স ওকে, সমস্যা নেই। আমরা হয়তো ফার্স্ট প্রস্তাব করছিলাম একটা আলোচনা আছে যে রাষ্ট্রপতিকে লিখে তার অধীনে একটা গভর্নমেন্ট। অ্যাসোসিয়েটেড প্রেস, যা টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ প্রোটেস্টার্স পিচ নোবেল প্রাইজ উইনার মুহাম্মদ ইউনুস অ্যাজ হেড অফ ইন্টারিম গভর্নমেন্ট। অর্থাৎ বাংলাদেশের বিক্ষোভকারীরা নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছে। প্রতিবেদন অনুযায়ী, দ্য কি অর্গানাইজার অফ বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্টস, নোবেল পিস প্রাইজ উইনার মুহাম্মদ ইউনুস was their choice as head of interim government a day after long-time Prime Minister Sheikh Hasina resigned. এই প্রস্তাব এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রনেতাদের কাছ থেকে, যারা নিজেরাও যুক্তরাষ্ট্র সমর্থিত সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম,
জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। তাই অবাক হওয়ার কিছু নেই, মোহাম্মদ ইউনূস নিজেও একজন ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফুলব্রাইট স্কলার এবং পশ্চিমা জোটের কাছ থেকে বহু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন, যা তার পশ্চিমাপন্থী ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সাহায্য করেছে। এখন আমরা যা দেখছি তা হল মোহাম্মদ ইউনূসের নাম ফুলব্রাইটের অফিসিয়াল ওয়েবসাইটেই আছে। সেখানে লেখা আছে 1965 ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট টু ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, অর্থাৎ তিনি 1965 সালে ফুলব্রাইট স্কলারশিপে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, যেমন আউং সান সুচি পেয়েছিলেন মিয়ানমারে, যে দেশটি বাংলাদেশের প্রতিবেশী। উভয়ের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র একই কৌশল ব্যবহার করেছে তাদের পুরস্কার ও সম্মাননায় ভরিয়ে দিয়ে তাদের একটি নৈতিক প্রতীক হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা করেছে, যাতে তারা জনমনে বিশেষ মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করে। কিন্তু বাস্তবে তারা ওয়াশিংটনের পুতুল বা প্রক্সি, যারা নির্দেশ অনুযায়ী কাজ করে। এই পুরস্কার ও স্বীকৃতিগুলোর মূল উদ্দেশ্য ছিল তাদের বিশ্বস্ত মুখোশ বানানো এবং মনস্তাত্ত্বিকভাবে তাদের যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত করে তোলা। মানব প্রকৃতিকে কাজে লাগিয়ে তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করা হয় যাতে তারা আরও স্বীকৃতি ও পুরস্কার পাওয়ার লোভে চিরকাল যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকে। এই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে নোবেল পিস প্রাইজ, ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009, ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল 2013। এই পুরস্কারের খবর ইউনুস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। প্রফেসর ইউনুস অ্যামং 16 রেসিপিয়েন্টস অফ দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। ডক্টর মোহাম্মদ ইউনুস, ফার্স্ট আমেরিকান মুসলিম রেসিপিয়েন্ট অফ কংগ্রেশনাল গোল্ড মেডেল 2013। অদ্ভুত বিষয় হল 2013 সালের পোস্টে তাকে উল্লেখ করা হয়েছে অ্যান আমেরিকান মুসলিম হিসেবে, যদিও তার আমেরিকান নাগরিকত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি পরে জানতে পেরেছেন যে উইকিলিক্স ফাঁস করা মার্কিন কূটনীতিক তারবার্তাগুলোতেও মোহাম্মদ ইউনুসের নাম বহুবার এসেছে। এগুলো পড়লে বোঝা যায় ইউনুস নিয়মিতভাবে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতেন। রাষ্ট্রদূত, কনসাল জেনারেল ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং নিজের রাজনৈতিক পরিকল্পনা ও অগ্রগতি তাদের জানাতেন। তিনি শুধু রিপোর্টই দিতেন না, বরং যুক্তরাষ্ট্র সরকারের কাছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার অনুরোধও করতেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। উদাহরণ হিসেবে তার বার্তাগুলো দেখা যাক। 2007 নোবেল প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ ইউনুস কনসিডার্স এন্টারিং বাংলাদেশ পলিটিক্স। এখানে লেখা আছে, অন February 12, the US Consul General spoke with Nobel Prize winner Dr. Mohammad Yunus about his plans to enter Bangladesh politics. Yunus, on a 2-day visit to Kolkata, expressed strong interest in entering the political fray and said that he was reviewing his options. অর্থাৎ 2007 সালের 12 ফেব্রুয়ারিতে মার্কিন কনসাল জেনারেল সরাসরি ইউনুসের সঙ্গে দেখা করেন। ইউনুস নিজেই জানান যে তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা করছেন। পুরো তার বার্তায় আলোচনা হয় কিভাবে তিনি রাজনীতিতে নামতে চান, তার লক্ষ্য ও কৌশল কি, এবং যুক্তরাষ্ট্রের পরামর্শ বা সাহায্য চান কিনা। অর্থাৎ ইউনুস নিজেই তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করতেন এবং তাদের পরামর্শ ও সমর্থন চাইতেন। অধ্যাপক ইউনুস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন ছাত্রনেতারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিনই মুঠোফোনে দেখতাম। তারা বলল, শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি।
কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝাবার চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম, আমাদের অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল, না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। এরপর ডক্টর ইউনূস বলেন, ছাত্র নেতারা আমাকে আবারও ফোন করলো, বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত, আর এটাই সেই সময়। এখন আপনি নিজেই প্রশ্ন করুন, যুক্তরাষ্ট্র সরকারের এতে কি কাজ আছে? মানচিত্র যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন প্রান্তে। তাহলে যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কেন এমন গভীর আগ্রহ থাকবে? আর মোহাম্মদ ইউনূস কেন মনে করেন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের রাজনীতিতে জড়ানো উচিত? কিন্তু এখানেই শেষ নয়, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এখানে আরেকটি তারবার্তা আছে 2009 সালের, শিরোনাম, নোবেল লরিয়েট রিকোয়েস্ট ইউএস গভর্নমেন্ট হেল্প অন গ্রামীণ ব্যাংক রুলস। গ্রামীণ ব্যাংক হল মোহাম্মদ ইউনূসের নিজস্ব প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সহ বিশ্বের দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দেয়। এই তারবার্তাটি পড়লে বোঝা যায় মোহাম্মদ ইউনূস কতটা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ও প্রভাবাধীন ছিলেন। তার বার্তায় বলা হয়েছে, নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য চেয়েছেন, যাতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দেয় যেন তিনি গ্রামীণ ব্যাংকের একটি পুরনো নিয়ম পরিবর্তন করেন, যার মাধ্যমে বাংলাদেশ সরকার ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়ন্ত্রণ রাখত। 2007-2008 সালের তত্ত্বাবধায়ক সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল, যার মাধ্যমে সরকারের সেই নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হয়, কিন্তু সংসদ তখনও সেটি অনুমোদন করেনি। তার বার্তায় বলা আছে, 2009 সালের 10 মে মোহাম্মদ ইউনূস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রাষ্ট্রদূতের কাছে অনুরোধ করেন কিভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সঠিকভাবে অনুরোধ করা যায় সেই বিষয়ে পরামর্শ দিতে। মার্কিন রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন যে তিনি ইউনূসকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করবেন এবং ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তি উপস্থাপন করবেন। তার বার্তায় আরও বলা হয়েছে, ইউনূস রাষ্ট্রদূতের কাছে তার হতাশা প্রকাশ করেছেন, কারণ নতুন আওয়ামী লীগ সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ ছাড়তে চায়নি। এটা ছিল ইউনূসের ব্যক্তিগতভাবে আসক্ত একটি বিষয়, যা তিনি নিজে সমাধান করতে পারছিলেন না। তাই তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন তার হয়ে এই কাজটি করে দিতে। একই তার বার্তায় উল্লেখ আছে, এর আগে ওয়াশিংটনে ইউনূসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে 10 মে রাষ্ট্রদূত ঢাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউনূসের সঙ্গে দেখা করেন। অর্থাৎ এ নিয়ে একাধিক বৈঠক হয়েছে। তারপর বলা হয়, ইউনূস অনুরোধ করেন যে যুক্তরাষ্ট্র যেন তাকে সাহায্য করে, যাতে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত বদলান। রাষ্ট্রদূতের প্রশ্নে ইউনূস বলেন, এখন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা হয়নি। রাষ্ট্রদূত পরামর্শ দেন যে প্রথম ধাপে যেন ইউনূস প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন এবং গ্রামীণ ব্যাংকের আইন সংশোধনের অনুমোদনের পক্ষে যুক্তি দেন। রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন যে তিনি ইউনূসকে সাক্ষাৎ পেতে সাহায্য করবেন এবং প্রধানমন্ত্রীর ওপর আইন পরিবর্তনের জন্য চাপ দেবেন। এটি স্পষ্টভাবে দেখায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে এবং মোহাম্মদ ইউনূস নিজেই এই হস্তক্ষেপের অনুরোধ করছেন। এটি একটি স্বাক্ষরিত ও তারিখসহ মার্কিন কূটনৈতিক তারবার্তা, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের স্বীকারোক্তি। প্রত্যেক দেশ রাজনৈতিক স্বাধীনতার অধিকার রাখে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশ করছে, আর ইউনূস নিজেই সেই পথ খুলে দিচ্ছেন। এই তারবার্তায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। মোহাম্মদ ইউনূস শুধু যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপই চাননি, তিনি তার ব্যাংক ও যুক্তরাষ্ট্রের বেসরকারি কর্পোরেশনগুলোর সঙ্গে চলমান সহযোগিতার কথাও বলেছেন। তার বার্তায় লেখা আছে, ইউনূস রাষ্ট্রদূতকে জানিয়েছেন বাংলাদেশের দরিদ্রদের জন্য গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্যসেবা উন্নয়ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করেছে, যার মাধ্যমে গ্রামীণ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে, যেখানে গরিবদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সময় গ্রামীণ ব্যাংক অংশীদারিত্ব করছে নাইকি ফাউন্ডেশন, বায়ার ও ইউনিভার্সিটি অব গ্লাসগো, যাদের সহযোগিতায় বাংলাদেশের 3টি ভিন্ন অঞ্চলে নার্সিং কলেজ খোলা হবে। যদি আপনি স্বাস্থ্যসেবা উন্নত করতে চান, তাহলে পৃথিবীর সবচেয়ে অদক্ষ, অতিমূল্য, দুর্নীতিগ্রস্ত
ও বাণিজ্যিক স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সহায়তা নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তার বার্তায় আরও বলা হয়, বাংলাদেশে প্রতি ৩ জন চিকিৎসকের বিপরীতে মাত্র 1 জন নার্স আছে, যা নিয়ে ইউনুস আফসোস প্রকাশ করেছেন। এছাড়াও তিনি উল্লেখ করেছেন গ্রামীণ ব্যাংক ও জেনারেল ইলেকট্রিক হেলথ কেয়ারের মধ্যে চুক্তির কথা, যার মাধ্যমে জিই এমন মৌলিক চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে যা গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়িগলি গিয়ে রোগীদের সেবা দেওয়ার সময় ব্যবহার করতে পারবে। জেনারেল ইলেকট্রিক হেলথ কেয়ার এবং অন্যান্য অনেক মেডিকেল ডিভাইস নির্মাতা সংস্থা এমন যন্ত্রপাতি তৈরি করে যেগুলোর দাম অত্যন্ত বেশি। এখন সরকার এগুলো কিনে দরিদ্রদের জন্য সরবরাহ করে, যে অর্থ আসলে করদাতাদের টাকায়, যারা নিজেরা এই জিনিসগুলো কিনতে সক্ষম নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র এইভাবে বাংলাদেশ বা মোহাম্মদ ইউনুসের জন্য কোনো অনুগ্রহ করছে না, বরং এই কর্পোরেশনগুলো নিজেদেরই লাভবান করছে। এটা বাংলাদেশের জন্য সহায়তা নয়, এটা তাদের নিজেদের ব্যবসার স্বার্থ রক্ষা করা। আর দরিদ্র মানুষের তো টাকাই নেই এই যন্ত্রপাতির দাম মেটানোর, কিন্তু যারা ট্যাক্স দেয় তারাই শেষ পর্যন্ত সেই বিল দিচ্ছে। এতে সমস্যা করদাতাদের অর্থ ব্যবহারে নয়, সমস্যা হলো এটি দক্ষভাবে নয়, বরং বিদেশি কর্পোরেশনগুলোর লোভ মেটাতে ব্যবহার করা হচ্ছে। এই প্রক্রিয়ায় বিদেশি কোম্পানিগুলো সরকার ও জনগণ উভয়কেই শোষণ করছে। আপনি যদি মোহাম্মদ ইউনুসের গ্রামীণ আমেরিকা ওয়েবসাইটে যান এবং কর্পোরেট পার্টনার্স পেজটি দেখেন, তাহলে সেখানে দেখা যাবে আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অফ আমেরিকা, অ্যাপল, সিটি ব্যাংক, গুগল, জেপি মর্গান চেজ, পেপ্যাল, মাস্টারকার্ড, প্রুডেন্সিয়াল। এই প্রতিষ্ঠানগুলোই সেই বড় কর্পোরেট শক্তি যারা যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে নীতি নির্ধারণ ও পররাষ্ট্র নীতি পরিচালনায় প্রভাব ফেলে। তারা পলিসি থিঙ্ক ট্যাঙ্কসকে অর্থায়ন করে, যেগুলো যুদ্ধ, রেজিম চেঞ্জ ও বিদেশি হস্তক্ষেপের কৌশল তৈরি করে। বাংলাদেশে যে শাসন পরিবর্তনের নকশা তৈরি হয়েছে তা এই একই কর্পোরেট নেটওয়ার্কের থিঙ্ক ট্যাঙ্কগুলোর ইঞ্জিনিয়ার্ড পরিকল্পনা, এবং এদেরই প্রতিনিধি হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিতে চাইছেন মোহাম্মদ ইউনুস, যাকে ছাত্র আন্দোলনের নেতারা প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। এখন আসি উইকিলিক্সে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তার শেষাংশে, অর্থাৎ দূতাবাস কিভাবে এই তারবার্তা শেষ করেছে। তারা লিখেছে, despite or perhaps because of Yunus's international reputation, many among Bangladesh's political elite regard the Nobel laureate with suspicion. অর্থাৎ তার আন্তর্জাতিক খ্যাতির কারণেই বাংলাদেশের রাজনৈতিক অভিজাতদের মধ্যে অনেকে মোহাম্মদ ইউনুসের প্রতি সন্দিহান, এবং তার কারণও পরিষ্কার, তিনি সম্পূর্ণভাবে পশ্চিমা শক্তির সমর্থনে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। তারপর বলা হয়েছে, ইন দ্য অ্যাটমসফিয়ার অফ বাংলাদেশেস কাল্ট অফ পার্সোনালিটি পলিটিক্স, শেখ হাসিনা অ্যান্ড আদার্স লাইকলি ভিউ ইউনুসেস অ্যাচিভমেন্টস অ্যান্ড স্ট্যাচার অ্যাজ এ থ্রেট টু দেয়ার অথরিটি। অর্থাৎ বাংলাদেশের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবেশে শেখ হাসিনা ও অন্যান্য নেতারা মনে করেন ইউনুসের জনপ্রিয়তা ও মর্যাদা তাদের ক্ষমতার জন্য হুমকি। তাই এটা আশ্চর্যের কিছু নয় যে শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে সরকারি নিয়ন্ত্রণ ছাড়তে চান না। এই বিষয়টি ছিল মূল বিরোধের জায়গা, এবং ইউনুস নিজে এতটাই মরিয়া ছিলেন এই নিয়ম বদলাতে যে তিনি যুক্তরাষ্ট্রকে নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে আহ্বান জানান। তারপর তার বার্তায় আরও বলা হয়েছে, এটি একটি যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত কূটনৈতিক তারবার্তা, যেখানে দূতাবাস নিজেই লিখেছে, ইউনুস অ্যান্ড হিজ সাপোর্টার্স including the United States, need to convince the Prime Minister that an independent Grameen Bank is in her interest. অর্থাৎ ইউনুস এবং তার সমর্থকরা, যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে, তাদের উচিত প্রধানমন্ত্রীর মনে করিয়ে দেওয়া যে একটি স্বাধীন গ্রামীণ ব্যাংক তার প্রধানমন্ত্রীর নিজের স্বার্থে। যদিও বাস্তবে এটা প্রধানমন্ত্রীর স্বার্থে নয়, তবুও তারা তাকে প্রভাবিত করার পরিকল্পনা করছে। তারা লিখেছে, We will emphasize that an independent Grameen Bank can support the PM's stated desire to alleviate poverty, and that Yunus as independent chairman can enhance her standing on the world stage. অর্থাৎ আমরা প্রধানমন্ত্রীর সামনে যুক্তি তুলব যে একটি স্বাধীন গ্রামীণ ব্যাংক তার ঘোষিত দারিদ্র্য দূরীকরণ নীতিতে সহায়তা করবে, এবং ইউনুস স্বাধীন চেয়ারম্যান হিসেবে তার আন্তর্জাতিক মর্যাদা বাড়াবে। অর্থাৎ তারা প্রধানমন্ত্রীর মানসিক দুর্বলতা, আন্তর্জাতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রতি আকর্ষণকে কাজে লাগিয়ে তাকে প্রভাবিত করার পরিকল্পনা করছে। তারা আরও বলেছে, We will also note the potential negative consequences of any attempt to sideline such an internationally respected figure as Mohammad Yunus. অর্থাৎ আমরা এটাও জানিয়ে দেব, যদি এমন একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি ইউনুসকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়, তাহলে তার সম্ভাব্য নেতিবাচক পরিণতি হতে পারে।
এটা ছিল 2009 সালের ঘটনা। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার যখন জানত যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এইভাবে গভীরভাবে হস্তক্ষেপ করছে, দূতাবাস এসে তাদের বলে দিচ্ছে কি করতে হবে, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এর উত্তর হল মানব প্রকৃতির দুর্বলতা। অনেক নেতার মনে একটা গভীর আকাঙ্ক্ষা থাকে পশ্চিমা বিশ্বের দ্বারা গ্রহণযোগ্য হবার। তারা চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হতে, যা আসলে বাস্তবে হচ্ছে পশ্চিমা নিয়ন্ত্রিত একক মেরু বিশ্ব ব্যবস্থা। তারা ভাবে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ হয় আর যুক্তরাষ্ট্র তাদের দেশে এসে চাপ দেয়, তখন সেটা শুধুই একটা ভুল বোঝাবুঝি, যা সামান্য ব্যাখ্যা বা কিছু ছাড় দিয়ে মিটিয়ে ফেলা সম্ভব। তারা বিশ্বাস করে এভাবে ভবিষ্যৎ সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটা কখনোই সত্য নয়। যদি ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এ ধরনের মার্কিন সংস্থাগুলো আমাদের দেশে সক্রিয় থাকে এবং আপনি তাদের কাজ চালিয়ে যেতে দেন, তাহলে তাদের একটাই লক্ষ্য, আপনার দেশের উপর সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এমনকি শেষ পর্যন্ত আপনাকে সরিয়ে এমন কাউকে বসানো যিনি যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অনুগত। তাদের উদ্দেশ্য হলো আপনার দেশকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ও বৈশ্বিক পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণ করা। এমন উদাহরণ আমরা অসংখ্যবার দেখেছি, যেমন লিবিয়ার উদাহরণ। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ক্ষেত্রেও ঠিক একই কাজ হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ন্যাটো গাদ্দাফির দেশটিকে বোমায় ধ্বংস করার আগে তারা সম্পর্ক মেরামত ও নতুন সূচনা এর নামে গাদ্দাফির সঙ্গে আলোচনা করেছিল, কিন্তু পরবর্তীতে তারা চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে, গাদ্দাফিকে উৎখাত করে এবং দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সমর্থিত যোদ্ধাদের মাধ্যমে গাদ্দাফির পরিবারকে খুঁজে বের করে হত্যা করে, তাকে, তার সন্তানদের এবং এমনকি তার নাতি নাতনিদেরও মেরে ফেলে। সিরিয়ার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সিরিয়ার ক্ষেত্রেও একই রকম কৌশল প্রয়োগ করা হয়। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেন, মুখে বলেন আমরা সম্পর্ক মেরামত করতে চাই, একসাথে এগোতে চাই, কিন্তু বাস্তবে তারা সেই সময় সিরিয়াকে ভেতর থেকে ভাঙার ও ধ্বংস করার পরিকল্পনা করছিল। ফলাফল, লিবিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর সিরিয়া বেঁচে গেছে শুধুমাত্র সিরীয় জনগণের দৃঢ়তা, ইরান ও রাশিয়ার হস্তক্ষেপের কারণে। বাংলাদেশেও একই গল্প। শেষ সময়ের দিকে গিয়ে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সমর্থিত সংগঠনগুলোকে নিষিদ্ধ করা, চরমপন্থী দলগুলোকে বন্ধ করা এবং দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার চেষ্টা শুরু করেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ যখন জনগণ রাস্তায় আর দেশ জ্বলছে, তখন কিছুই বাকি থাকে না। আসল সময়টি কখন ছিল? সঠিক সময় ছিল যখন শেখ হাসিনা নিজেই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা এনডিআই এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এটা ছিল 2015 সালের ঘটনা এবং সম্ভবত এরকম যোগাযোগ বহু বছর ধরে চলছিল। প্রতিবেদনটির শিরোনাম ছিল মিটিং উইথ প্রাইম মিনিস্টার হাইলাইটস এনডিআই ডেমোক্রেসি ওয়ার্ক ইন বাংলাদেশ। ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার চারপাশে কিছু কর্মকর্তা, যাদের অনেকেই পরে তার পতনে ভূমিকা রাখে। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ডেমোক্রেসি ইজ আ প্রসেস অফ সেলফ ডিটারমিনেশন। যদি আপনার গণতন্ত্রের কোনো অংশ ওয়াশিংটন অর্থায়িত সংগঠন দ্বারা নির্ধারিত হয়, তাহলে সেটা গণতন্ত্র নয়, সেটা বিদেশি হস্তক্ষেপ। প্রতিবেদনটি আরও বলছে, দ্য ডেলিগেশন ওয়াজ ইন ঢাকা টু ডিসকাস রিসেন্ট ডেভেলপমেন্টস অ্যান্ড দ্য ইনস্টিটিউটস প্রোগ্রামস ইন বাংলাদেশ। অর্থাৎ তারা ঢাকায় এসেছিল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করতে। এনডিআই বলছে তারা 1988 সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং 1991, 1996, 2001, 2008 সালের সংসদ নির্বাচন, এমনকি উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এই সব বিষয়ে তাদের কাজ করার কি অধিকার আছে? এছাড়া বলা হয়েছে, এনডিআই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করছে তাদের গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার জন্য, অর্থাৎ তারা দলগুলোর অভ্যন্তরীণ কার্যক্রমে প্রভাব ফেলছে। এনডিআই আরও বলেছে তারা পার্মানেন্ট ও সিভিল সোসাইটির সঙ্গেও কাজ করছে, কিন্তু সিভিল সোসাইটি বলতে আসলে বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্র সরকার অর্থায়িত এনজিও ও সংগঠনগুলোকে। এনডিআই বাংলাদেশে গঠন করেছে বাংলাদেশ অ্যালায়েন্স ফর উমেন লিডারশিপ, যার উদ্দেশ্য নারী নেতৃত্ব বিকাশ, কিন্তু বাস্তবে তারা তৈরি করছে একটি ওয়াশিংটন অনুগত রাজনৈতিক প্রজন্ম, যারা বাংলাদেশের নয়, ওয়াশিংটনের স্বার্থে কাজ করবে। প্রতিবেদনটি আরও জানায়, 2005 থেকে 2007 সাল পর্যন্ত এনডিআই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করেছে তাদের লিডারশিপ স্কিল উন্নত করার নামে। অর্থাৎ আপনি আমেরিকানদের দিয়ে শিখছেন কিভাবে নিজের দেশ পরিচালনা করতে হয়, এবং তখন কেউই বিষয়টিকে সমস্যা মনে করেনি। নিজ দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ নিশ্চিত করার একমাত্র উপায়, যদিও তাতে স্বল্পমেয়াদে কিছু অস্বস্তি আসতে পারে, তা হল এনডিআই ও এনইডি এর মতো বিদেশি প্রভাব সম্পূর্ণভাবে উপড়ে ফেলা।
যেভাবে চীন করেছে, যেভাবে রাশিয়া করেছে এবং এখন আরও অনেক দেশ করছে। বিদেশি প্রভাব দূর করে নিজস্ব প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, একাডেমিয়া ও মিডিয়া তৈরি করতে হবে, যেগুলো জনগণের, দেশের ও অঞ্চলের আসল স্বার্থ রক্ষা করবে, না যে তারা ওয়াশিংটন ও ওয়াল স্ট্রিটের স্বার্থ পূরণ করবে। যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা বশেখো হাসিনা সরকারকে অপসারণে এবং দেশের শিক্ষা, রাজনীতি ও প্রতিষ্ঠান ব্যবস্থায় তাদের গভীর অনুপ্রবেশ বাংলাদেশ জন্য একটি অত্যন্ত বিপজ্জনক সংকেত। এমনকি যদি মোহাম্মদ ইউনুস বা বিএনপি ক্ষমতায় আসে, তবুও যদি তারা এমন কোনো পথে হাঁটে যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীতে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধেও একইভাবে ষড়যন্ত্র করবে। কারণ যে দেশ একবার বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেয়, সে দেশ তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের অধিকার হারায়। এটাই হলো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আসল গল্প। এর মানে এই নয় যে সরকারকে সরানো হয়েছে তারা নিখুঁত ছিল, বরং এর মানে হল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর অযাচিত ও অগ্রহণযোগ্য প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশ এখন একটি পলিটিক্যালি ক্যাপচার্ড নেশন, অর্থাৎ রাজনৈতিকভাবে দখলকৃত দেশ। যদি কোনো বিদেশি রাষ্ট্র আমাদের দেশের রাজনৈতিক ফলাফল নির্ধারণ করতে পারে, তাহলে আপনি সার্বভৌম নন, আপনি হচ্ছেন রাজনৈতিকভাবে দখলকৃত জাতি। আসল গণতন্ত্র ও আত্মনির্ধারণ শুধুমাত্র তখনই সম্ভব যখন একটি দেশ বিদেশি প্রভাব পুরোপুরি উপড়ে ফেলে। তখনই জনগণ নিজের ভবিষ্যৎ নিজেরা ঠিক করতে পারে। কিন্তু যতদিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি, মিডিয়া, বিশ্ববিদ্যালয় ও জনমত নিয়ন্ত্রণ করে রাখবে, ততদিন প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছারেছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো